গুমের ডকুমেন্টারির শুটিংয়ে অংশ নিয়ে যা বললেন সালাউদ্দিন। উপদেষ্টাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন মির্জা ফখরুল। জানাবো রোবট উদ্ভাবক স্বর্ণপদকজয়ী জিহাদের পাশে দাঁড়ালেন তারেক রহমান। এবং জামায়াতের সঙ্গে জোট বা সমঝোতা করবে না বিএনপি। সর্বশেষ জানাবো নির্বাচনে কত সেনা মোতায়েন থাকবে জানালেন মেজর জেনারেল হাকিমুজ্জামান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গুমের ডকুমেন্টারির শুটিংয়ে অংশ নিয়ে যা বললেন সালাউদ্দিন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আকস্মিক সিলেট সীমান্তে হাজির। যে পথ দিয়ে গুম করে তাকে ভারতে নেওয়া হয়েছিল ঠিক সেসব স্থান ঘুরে ঘুরে দেখেছেন তিনি। তবে এবার আর অপহরণ নয়, সে অপহরণের ঘটনার অভিনয় করতে এসেছেন তিনি। শনিবার দুপুরে যে পথ দিয়ে তাকে ভারতের শিলংয়ে নেওয়া হয় ওই সীমান্ত এলাকা ঘুরে দেখেন তিনি। পরিদর্শন শেষে যমুনা টেলিভিশনের কাছে সেই দিনের অনুভূতি তুলে ধরেন। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আওয়ামী লীগ সরকারের আমলে গুম খুন নিয়ে ডকুমেন্টারি করা হচ্ছে। ওই ডকুমেন্টারির অংশের শুটিংয়ে অংশ নিতে তিনি তামাবিল সীমান্তে যান। সালাউদ্দিন আহমেদ বলেন, আমাকে যেদিন চোখ বেঁধে নিয়ে যাওয়া হচ্ছিল তখন তো আমি কিছুই বুঝতে পারিনি। আর আমি জানতামও না যে আমাকে বর্ডার ক্রস করানো হচ্ছে। ভেবেছিলাম আমাকে হয়তো ক্রস ফায়ারের উদ্দেশ্যে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে। তবে এখানে পরিদর্শনে এসে মনে হচ্ছে এই রাস্তা দিয়ে আমাকে নিয়ে যাওয়া হয়েছিল। তিনি আরো বলেন, শিলং নিয়ে যখন আমার চোখ খুলে দেওয়া হয় তখন বুঝতে পারি আমাকে হয়তো এখন ছেড়ে দেবে। ছেড়ে দেওয়ার পর পথচারী ও এলাকাবাসীর সহায়তায় আমি পুলিশের দ্বারস্থ হই। কিন্তু পরে আমাকে পাগলাগারদে পাঠানো হয়। তখন অবশ্য আমি ভাবছিলাম বাকি জীবনটা হয়তো আমাকে এখানেই কাটাতে হবে। ২০১৫ সালের ১০ মে সন্ধ্যায় তাকে এই পথে ভারতের শিলিং নেওয়া হয় বলে দাবি করেন সালাউদ্দিন। ওই বছরের ১০ মার্চ গুম হওয়ার ৬৩ দিন পরে তাকে ভারতের শিলংয়ে পাওয়া যায়। শিলংয়ে আইনি জটিলতা ও মামলা মোকাবেলা করার কারণে তিনি প্রায় ৯ বছর অবস্থান করেন। দেশে ফেরার পথ সুগম হয় ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর। ৬ আগস্ট তিনি ভ্রমণ অনুমোদন বা ট্রাভেল পাস পান। ১১ আগস্ট তিনি দেশে ফেরেন। উপদেষ্টাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন মির্জা ফখরুল। অন্তর্বর্তীকালীন সরকারের কিছু উপদেষ্টার নিরপেক্ষতা নিয়ে জনগণের মধ্যে প্রশ্ন উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের মধ্যে কেউ কেউ কোনো দলের প্রতি পক্ষপাতিত্ব করছেন বলে বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসছে। আমরা এটা শুনতে চাই না, বাংলাদেশের মানুষ এটা শুনতে চায় না। বাংলাদেশের মানুষ সম্পূর্ণ নিরপেক্ষতা চায় এবং একটি নিরপেক্ষ নির্বাচন চায়। শনিবার বিকেলে গাজীপুরের কাপাসিয়া পাইলট সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির প্রয়াত নেতা হান্নান শাহের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন। মির্জা ফখরুল বলেছেন, ১ বছর আগে একটি দানবীয় সরকারকে দেশ থেকে তাড়িয়ে দিলে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি সরকার গঠন করা হয়েছে। তিনি আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন ভালো মানুষ। তিনি ৬টি সংস্কার কমিশনের মাধ্যমে দেশের নানা ক্ষেত্রে ব্যাপক সংস্কার কর্মসূচি হাতে নিয়েছেন এবং অর্থনীতিকে পুনরুদ্ধারের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। কিন্তু নির্বাচনকে ঘিরে একটি মহল ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে এবং বিএনপিকে সংস্কার বিরোধী হিসেবে প্রচারণা চালিয়ে যাচ্ছে। চতুর্দিক থেকে বিএনপিকে ঘায়েল করার চেষ্টা চালানো হচ্ছে। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এমন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে মির্জা ফখরুল বলেন, দেশ এখন নির্বাচনের রাস্তায় উঠে গেছে, তা চালিয়ে নির্বাচন পর্যন্ত নিয়ে যেতে হবে। তিনি বলেন, এ সরকারের নেওয়া সংস্কার কর্মসূচির সঙ্গে বিএনপির কোনো বিরোধ নেই, বরং বিএনপি এসব সংস্কারের ধারক ও বাহক। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একদলীয় সরকারের পরিবর্তে বহুদলীয় গণতন্ত্র চালু করেছেন, স্বাধীন গণমাধ্যম চালু করেছেন, এদেশের নারীদের চাকরিতে প্রবেশের সুযোগ করে দিয়েছেন, সংবিধানে বিসমিল্লাহ চালু করা হয় এবং আল্লাহর উপর অবিচল আস্থার বিষয়টি সংযোজন করেছেন। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া অবৈতনিক নারী শিক্ষা চালু করেছেন। সর্বশেষ তারেক রহমান ঘোষিত ৩১ দফার সঙ্গে বর্তমান সরকার ঘোষিত সংস্কার কর্মসূচির কোনো বিরোধ নেই। অথচ একটি মহল বিএনপিকে সংস্কার বিরোধী হিসেবে মিথ্যা প্রচারণা চালিয়ে যাচ্ছে। বিএনপি মহাসচিব বলেন, শেখ হাসিনা পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। ভারত আমাদের সঙ্গে সবসময় শত্রুতা করে আসছে। ভারতের সীমান্তরক্ষীরা নির্বিচারে গুলি করে আমাদের দেশের মানুষকে হত্যা করেছে, যা পৃথিবীর সভ্য কোনো দেশ করে না। তারা ফারাক্কার পানি ছেড়ে দিয়ে আমাদের দেশের মানুষের জানমালের ক্ষতি করে। তাই তাদের সঙ্গে আমরা এমন বন্ধুত্ব চাই যেখানে কোনো অবিচার থাকবে না এবং সম্পর্কটা হবে সমানে সমান। তিনি বলেন, ব্রিগেডিয়ার জেনারেল আসম হান্নান শাহকে তিনি বিশেষভাবে শ্রদ্ধা করেন, কারণ তিনি ছিলেন একজন অকৃত্রিম দেশপ্রেমিক, নির্ভীক, সাহসী সৈনিক। তিনি বীরের বেশে দেশের মানুষকে গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার জন্য আজীবন লড়াই করেছেন।
ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের আমলে একটি কুচক্রী মহল যখন দলের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত ছিল, তখন তিনি দলের পক্ষে ও দেশনেত্রীর পক্ষে নির্ভীক চিত্তে সাহসী বক্তব্য দিয়েছিলেন। তিনি ব্যক্তি স্বার্থকে কখনো বড় করে না দেখে দলের ও দেশের স্বার্থকে বড় করে দেখেছেন। তাই তার ছেলে শাহ রিয়াজুল হান্নানকে আগামী সংসদ নির্বাচনে দলের পক্ষ থেকে কাপাসিয়াবাসীর হাতে তুলে দিয়ে তাকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানাচ্ছি। রোবট উদ্ভাবক স্বর্ণপদকজয়ী জিহাদের পাশে দাঁড়ালেন তারেক রহমান। আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে বাংলাদেশের জন্য গৌরবময় স্বর্ণপদকজয়ী তরুণ উদ্ভাবক ও গবেষক জাহিদ হাসান জিহাদের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দর্শনা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র ও চুয়াডাঙ্গা সায়েন্স অ্যান্ড রোবোটিক্স ক্লাবের প্রতিষ্ঠাতা জাহিদ হাসান জিহাদের মেধাভিত্তিক উৎকর্ষ বৃদ্ধিতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তারেক রহমানের পক্ষ থেকে শনিবার দুপুরে চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার সদরে পরানপুরে জাহিদ হাসান জিহাদের গ্রামের বাড়িতে যায় আমরা বিএনপি পরিবারের একটি প্রতিনিধি দল। মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রদর্শনীতে বিশ্বের প্রায় 2 শতাধিক দলের মধ্যে থেকে আইটি ও রোবোটিক্স ক্যাটাগরিতে বাংলাদেশের তরুণ উদ্ভাবক জিহাদের প্রতিনিধিত্ব সেরা প্রমাণিত হয়। আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রোমনের নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা জাহিদ হাসান জিহাদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারেক রহমানের পক্ষ থেকে তরুণ উদ্ভাবক জিহাদের প্রতি শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন আতিকুর রহমান রোমন। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে তার হাতে আর্থিক সহযোগিতা তুলে দেন তিনি। জামাতের সঙ্গে জোট বা সমঝোতা করবে না বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে মিত্রদের সঙ্গে আলোচনা শুরু করেছে বিএনপি। ইতিমধ্যে যুগপৎ আন্দোলনে যুক্ত মিত্ররা 217টি আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা জমা দিয়েছে দলটির কাছে। তবে এবার জামায়াতে ইসলামের সঙ্গে জোট বা সমঝোতা করবে না দলটি। তাই অন্য মিত্র দলগুলোর নেতাদের নিজ আসনের জনপ্রিয়তা কেমন সেই খোঁজ নিচ্ছে দলটির একাধিক টিম। এর মধ্যে একাদশ জাতীয় নির্বাচনের শরিকদের ছাড় দেওয়া আসনগুলোর বেশিরভাগই এবারও ছাড় দেওয়া হতে পারে। কয়েকজনকে মৌখিকভাবে নিজ আসনে কাজ করার জন্য ইতিমধ্যে বিএনপির হাইকমান্ড থেকে বলা হয়েছে। তবে মিত্রদের মধ্যে যাদের এবার মনোনয়ন দেওয়া সম্ভব হবে না, তাদের সংসদের উচ্চকক্ষে মূল্যায়নের চেষ্টা করবে বিএনপি। সর্বশেষ 2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরিকদের 58 আসনে ছাড় দিয়েছিল বিএনপি। এর মধ্যে জামায়াতে ইসলামীকে 22 আসন ও অন্যদের 36 আসন ছাড় দেয় দলটি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মিত্রদের কয়টি আসন ছাড় দেবে বিএনপি তা চলতি মাসেই জানা যাবে। যাদের ছাড় দেবে তাদের বিএনপির হাইকমান্ড থেকে সবুজ সংকেত দেওয়া হবে। পরবর্তী সময়ে নির্বাচনের তফসিল ঘোষণার পর প্রার্থী মনোনয়নের যথাযথ প্রক্রিয়া শেষে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। তবে সূত্র জানায়, মিত্ররা অনেক আসন চাইলেও বিএনপি তা দিতে পারবে না, কারণ এবার বিএনপির নিজেদের প্রার্থী অনেক। মিত্ররা বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত আসন চাইলে নাও পেতে পারেন। আসন ভাগাভাগি নিয়ে মিত্রদের সঙ্গে বিএনপির মতবিরোধ হওয়ারও আশঙ্কা দেখছেন কেউ কেউ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, সংসদ নির্বাচনে বিএনপি মিত্রদের কত আসন ছাড়বে সেটা আলোচনা ও বিবেচনার বিষয়। আমরা এমন আসনে শরিকদের প্রার্থী দেব যেসব আসনে জয়লাভের বাস্তব সম্ভাবনা রয়েছে। আলোচনায় সেই দিকটি আমরা গুরুত্ব দিচ্ছি বলে জানিয়েছেন তিনি। নির্বাচনে কত সেনা মোতায়েন থাকবে জানালেন মেজর জেনারেল হাকিমুজ্জামান। মাঠে এখন যে পরিমাণ সেনা সদস্য মোতায়েন আছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এর 3 গুণ বেশি সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান। শনিবার বিকেলে ঢাকা সেনানিবাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সামরিক বাহিনীর সদস্যদের মামলা সংক্রান্ত বিষয়ে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। মোহাম্মদ হাকিমুজ্জামান বলেন, জাতিকে সর্বোচ্চ ভালো নির্বাচন উপহার দিতে সেনাবাহিনী দৃঢ় প্রতিজ্ঞ। ফেব্রুয়ারির নির্বাচনে মাঠ পর্যায়ে সেনাবাহিনী আরও 3-4% হবে। জাতিকে সর্বোচ্চ ভালো নির্বাচন উপহার দিতে সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ। গুমের শিকার হওয়া ব্যক্তিদের ইনসাফ নিয়ে কোনো আপোষ করা হবে না বলেও জানিয়েছেন মোহাম্মদ হাকিমুজ্জামান। তিনি বলেন, গুম কমিশন করা হয়েছে, আমরা সর্বাত্মক সহযোগিতা করছি, এখনও করে যাচ্ছি। একদম স্পষ্টভাবে বলে দিচ্ছি, সেনাবাহিনী বিচারের পক্ষে, যেটা বিচার হবে সেটার পক্ষে আমরা থাকব। ইনসাফ নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না। তিনি জানান, 3টি মামলায় 25 সেনা কর্মকর্তাকে অভিযুক্ত করা হয়েছে। তাদের মধ্যে অবসরে আছেন 9 জন, এলপিআরে 1 জন আর বর্তমানে কর্মরত আছেন 15 জন। গত 8 অক্টোবর চার্জশিট দাখিলের পর এলপিআর ও সার্ভিসে থাকা 16 জনকে সেনা সদরে সংযুক্ত করা হয়। তাদের 9 অক্টোবরের মধ্যে সেনা সদরে আসার নির্দেশ দেওয়া হয়। মেজর জেনারেল কবির আহমদ ছাড়া বাকি 15 জন রেসপন্স করেছেন। তাদের হেফাজতে রাখা হয়েছে, তারা ফ্যামিলি থেকে ডিটাচ আছেন। কবির আহমেদের বিষয়ে মোহাম্মদ হাকিমুজ্জামান বলেন, তিনি 9 অক্টোবর সকালে বাসা থেকে বের হয়েছেন, এরপর থেকে তিনি মিসিং।
সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।